ধুর ধুর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অকারণে এত হাইপ। আমরা নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে এই ম্যাচটার গায়ে রং চড়াই একদম বিনা কারণে। ভারত পাকিস্তান ম্যাচ এখন স্রেফ আরেকটা ম্যাচের চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, আমি জানি যে মাঠের বাইরের অনেক ঘটনা প্রবাহ এর সঙ্গে জড়িত, পাশাপাশি দুইটা দেশের রাজনৈতিক সামাজিক নানান বাস্তবতা এর সঙ্গে জড়িত, কিন্তু যখন আপনি মাঠের খেলার কথা বলবেন, যখন আপনি ক্রিকেটের কথা বলবেন, তখন এই লড়াইটা এতটাই একপেশে যে এর মধ্য থেকে রোমাঞ্চ খুঁজে পাওয়াটা বড্ড কঠিন, ভীষণ রকম কঠিন। এই যে আজকের এই ম্যাচটাতেও দুবাইতে ভারত যেইভাবে পাকিস্তানকে উড়িয়ে দিল, যেইভাবে একেবারে গুড়িয়ে দিল, নিজেদের সেমিফাইনাল খেলাটা প্রায় নিশ্চিত করলো এবং পাকিস্তানের সেমিফাইনালের আগেই বাদ হয়ে যাওয়াটাও প্রায় নিশ্চিত করে ফেললো। সেইখানটাতে আপনি ভারত পাকিস্তানের সেই পুরনো আমলের ম্যাচের উত্তেজনা, উন্মাদনা, রোমাঞ্চ কোত্থেকে পাবেন আমাকে বলেন তো দেখি। ভারতের কাছে এখন আমার তো মনে হয় পাকিস্তান যা, বাংলাদেশও তা। বাড়িয়ে বলছি না, বারবারই বলছি না। দেখেন 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করলে, মানে দুইটা দেশে তো এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না, শুধুমাত্র এরকম আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপ এইসব জায়গাতেই পরস্পরের দেখা হয়। 2011 আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করলে আইসিসি ইভেন্ট, ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সব কিছু মিলিয়ে এই নিয়ে 14 নম্বর ম্যাচ হলো। তার মধ্যে ভারতের 12টাই ভারত জিতলো, 12 নম্বর ম্যাচ আজকে জিতলো। আপনি যদি শুধু ওয়ানডে ফরম্যাট হিসাব করেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, তাহলে এই নিয়ে এটা 12 নম্বর কমপ্লিটেড ওয়ানডের মধ্যে 10 নম্বর ম্যাচ ভারত জিতলো। তো পাকিস্তান কোথায় কম্পিট করতে পারছে? মানে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই সাম্প্রতিক সময়ের যে রেকর্ড, বাংলাদেশের রেকর্ড কিন্তু এর চেয়ে খারাপ না। সেজন্য বলছিলাম ভারতের কাছে এখন পাকিস্তান যা, বাংলাদেশও তা, অথবা ভারতের কাছে এখন বাংলাদেশ যা, পাকিস্তান তার চেয়ে খুব একটা বেশি কিছু নয়। এই যে ম্যাচটা, যেখানে পাকিস্তানের 241 রান ভারত পেরিয়ে গেল 7 ওভার 3 বল হাতে রেখেই, খুবই সহজে, খুবই আয়েসে উইকেটের একটা বিধ্বংসী বিস্ফোরক জয় তারা পেল। সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমার কাছে যেটা টার্নিং পয়েন্ট, সেইটা সঙ্গে আপনারা অনেকে একমত নাও হতে পারেন। কেননা নর্মালি টার্নিং পয়েন্টের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা ক্যাচ ড্রপ, কোনো একটা আম্পায়ারিং ডিসিশন, বা কোনো একটা স্পেলের বোলিং, বা ধরেন 2-1টা ওভারের ব্যাটিং, মানে সবকিছু মিলিয়ে ওইটা ডিসাইড হয়ে যায় ম্যাচ। এইখানে আজকে ভারত পাকিস্তানের এই ম্যাচে আমার টার্নিং পয়েন্ট এরকম কোনো কিছু না। আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখলেই সেটা বুঝতে পারবেন। দেখুন, দুবাইয়ের এই উইকেটটা 300 রানের উইকেট না, 350 রানের তো সার্টেনলি না। পাকিস্তান এইখানে যদি 270-80 রান করতে পারতো তাহলে একটা ফাইট হতো, অন্তত পক্ষে 250 রান তো করতেই হতো। সেইখানে তারা 241 পর্যন্ত গিয়েছে, মনে হচ্ছিল যে একটা লড়াই হলেও হতে পারতো। এবং সেই লড়াইয়ের একটা পাকিস্তানের প্রধান শর্ত কি ছিল? শুরুতে উইকেট তুলে নেওয়া। 241 ডিফেন্ড করতে নেমে যদি শুরুতে ভারতের এই বিখ্যাত ব্যাটিং লাইন আপে টপাটপ কয়েকটা উইকেট তুলে নিতে না পারে পাকিস্তান, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো সুযোগই আসলে ছিল না। হ্যাঁ, রোহিত শর্মাকে তারা আউট করে দিয়েছিল, শাহিন শাহ আফ্রিদি 5th ওভারের লাস্ট বলে 31, 1 উইকেট হয়ে গেল ভারতের স্কোর। তারপরে বিরাট কোহলি এবং শুভমান গিলের যে পার্টনারশিপটা হলো, সেই পার্টনারশিপটা খুবই আয়েসে, খুবই স্বচ্ছন্দে আসলে গিয়েছে। 10 ওভার শেষে তারা 1 উইকেটে 64, 18 নম্বর ওভারে তারা ওই 1 উইকেট হারিয়েই 100 রানে পৌঁছে যায়। শুভমান গিল এরপরে আউট হয়েছেন 46 রান করে 52 বলে। ইনফ্যাক্ট তার কিছুক্ষণ আগে 35 রানের সময় তিনি একটা লাইভ পেয়েছিলেন। এই যে এইখানটাতে তিনি যখন আউট হলেন, আবরার আহমেদ পাকিস্তানের লেগ স্পিনারের একটা বিউটিফুল ডেলিভারিতে, আমার মনে হয় এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ডেলিভারিটাতে তিনি আউট হয়েছেন। আবরারের বলটা লেগ স্ট্যাম্পে পিচ করে সেইটা শুভমান গিলের ব্যাটকে ফাঁকি দিয়ে অফ মিডল আসলে ভেঙে দিয়েছে। অসাধারণের একটা বল সেইটা ছিল। আচ্ছা, এরপরে কি হয়েছে? বিরাট কোহলির সঙ্গে শ্রেয়াস আয়ারের আরও একটা পার্টনারশিপ হয়েছে এবং সেই পার্টনারশিপের জায়গাটাতে তারা আরামেই গিয়ে পাকিস্তানের ওই যে 241 রান তারা করেছে, ওইটাকে কোনো সময় থ্রেটেনিং মনে হয়নি, কোনো সময় মনে হয়নি যে ভারত চাপে ভেঙে পড়বে বা ওই রানটা তারা করতে পারবে না। এই যে দেখুন, বিরাট কোহলি তিনি গিয়ে শ্রেয়াস আয়ারের সঙ্গে জুটিটার কথা আমি বলছিলাম তো, হ্যাঁ, শ্রেয়াস আয়ার একটা চান্স দিয়েছিলেন। তিনি যখন তিনি তো শেষ পর্যন্ত ওখানে 50 করেছেন, তার রান যখন 25, তখন তিনি একটা সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগটা, ক্যাচটা আসলে ওইখানটাতে পাকিস্তান মিস করেছে। জয় থেকে ভারত তখনও 84 রান দূরে। হ্যাঁ, ওই উইকেটটা পেলে হয়তো বা একটা চান্স ক্রিয়েট হলেও হতে পারতো, কিন্তু আমার মনে হয় না যে শেষ পর্যন্ত গিয়ে এটা আসলে কোনো ডিফারেন্স মেক করতো। কেননা এক প্রান্তে বিরাট কোহলি ছিলেন এবং ভিনটেজ বিরাট কোহলির মতো এই খেলাটা তিনি খেলেছেন। শেষ দিকে গিয়ে তো অবস্থাটা এরকম হয়ে, মানে
ভিন্টেজ বিরাট কোহলি বলছি কেন, তিনি ম্যাচ শেষে আমি শুনছিলাম যে তিনি পুরস্কার বিতরণের ওই জায়গাটাতে বলছেন যে এইটাই তার ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের টেমপ্লেট। শুরুতে দ্রুতগতিতে রান এসেছে, 241 রান তারা করতে নেমেছেন, মাঝের স্কোর সেইখানটাতে সিঙ্গেল ডাবলসের উপরে খেলেছেন, 111 বলে তার সেঞ্চুরি হয়েছে, সেইখানে মাত্র তার 7টা বাউন্ডারি স্কোর। সো বুঝতেই পারছেন যে বিরাট কোহলি কি কমফোর্টেবলি এই জায়গাটাতে খেলেছেন। শেষ দিক দিয়ে গিয়ে বিষয়টা এরকম হয়ে গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে ভারত জিতবে কিনা ওইটা আর প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে বিরাট কোহলি সেঞ্চুরি পাবেন কি পাবেন না। ওইখানটাতে যখন শাহিন শাহ আফ্রিদি ওয়াইড দিলেন, ওয়াইডের পর ওয়াইড দিচ্ছেন, তখন ক্রিজে থাকা কোহলির অন্য ব্যাটিং পার্টনার অক্ষর প্যাটেলকে দেখা যাচ্ছিল যে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, দর্শকদের মাঝখানেও উস্কোস, ভারতীয় ড্রেসিং রুমেও একটা অস্বস্তি যে না কোহলি কি সেঞ্চুরিটা তাহলে পাবেন না। এবং লাস্টে গিয়ে যখন জয় থেকে ভারত 2 রানে দূরে, কোহলি সেঞ্চুরি থেকে 4 রান দূরে, তখন একটা দুর্দান্ত কাভার ড্রাইভ করে ঠিকই তিনি সেঞ্চুরিটা এনে দিলেন, নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন এবং ওইখানটাতে 7.5 ওভার হাতে রেখে ভারতকে ম্যাচটা জিতিয়ে দিলেন কিং কোহলি। এখন 241 রান তারা করা তাদের জন্য কোনো প্রবলেমই হয়নি। উইকেট কতটা হাতে ছিল সেটা বলছি, কতটা ওভার হাতে ছিল তাতে তো আসলে বুঝতেই পারছেন। পাকিস্তানের স্কোরটা কি এর চেয়ে আসলে বেশি হতে পারতো না? তাদের বাবর আজমের সঙ্গে ইমামুল হক, যিনি এই ম্যাচে যে ফখর জামানের জায়গায় এসেছেন, ফখর জামানের তো টুর্নামেন্টই শেষ হয়ে গেছে, এইখানটাতে তাদের শুরুটা তো ভাই কমফোর্টেবল হয়েছে। 8 ওভারে তো তারা বিনা উইকেটে 41 রানে পৌঁছে গিয়েছিল। বাবর আজম হার্দিক পান্ডিয়াকে ওইরকম একটা দুর্দান্ত কাভার ড্রাইভে 4 মারলেন, ভেরি নেক্সট ডেলিভারিতে একই রকম শট খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ইমামুল হক হচ্ছে গিয়ে নির্বোধের মতো একটা রান আউট হলেন, তিনি মিডনে ওইটা কোনোভাবেই রান হয় না, একটা চান্স দিলেন এবং অক্ষর প্যাটেলের ডিরেক্ট থ্রো তার উইকেটটা ভেঙে দিল। পাকিস্তান তারপরেও 10 ওভার শেষে তারা 2 উইকেটে 52, খুব যে তারা মাইন্ড করবে টস জিতে তারা আগে ব্যাটিং নিয়েছে ব্যাপারটা কিন্তু ওইরকম ছিল না। 20 ওভার শেষেও পাকিস্তানের স্কোর 52, পাকিস্তানের উইকেট 2টাই, স্কোর 79। অর্থাৎ 10 থেকে 20, এই যে 10টা ওভারে কোনো উইকেট তারা হারায়নি, তারা রান তুলেছে মাত্র 27। মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল মিলে মাত্র 27 রান এই 11 থেকে 20 নাম্বার ওভারের মধ্যে তুলেছে, মাত্র একটা বাউন্ডারি মেরেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত গিয়ে ওইখানে 77 বলে 46 করেছেন মোহাম্মদ রিজওয়ান, 76 বলে ওইখানটাতে একটা ইনিংস খেলেছেন হচ্ছে গিয়ে 50 অড রানের একটা ইনিংস খেলেছেন সৌদ শাকিল, কিন্তু সেগুলো কি আসলে যথেষ্ট ছিল? যথেষ্ট কিন্তু মোটেও ছিল না। এবং তাদের পার্টনারশিপটা যখন ব্রেক হয়েছে, দ্রুত 2 জন আউট হয়ে গিয়েছেন, শেষ দিকে গিয়েও পাকিস্তানের কেউ এক্সেলারেট করতে পারেনি। লাস্ট 10 ওভার তারা 5 উইকেট নিয়ে ঢুকেছিল, সেইটা সত্ত্বেও তারা ওই 10 ওভারে পুরোটাও খেলতে পারেনি এবং মাত্র 58 রান যোগ করতে পেরেছে। ফলে পাকিস্তানের স্কোরটা যেখানে খুব সহজেই 260 270 তো হতোই হতো, সেটাও তারা আসলে করতে পারেনি। সেটা করতে পারলেও যে খুব একটা লাভ হতো নট শিওর, ভারতে যে ব্যাটিং করেছে সেটা দেখে, কিন্তু তারপরেও লড়াইটা হয়তো বা একটুখানি জমতো। তাহলে এই যে লাভ শেষ পর্যন্ত হয়নি, ভারত সহজেই ম্যাচটা জিতে গিয়েছে, পাকিস্তান হেরে গিয়েছে, ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত, পাকিস্তানের বাদ পড়াটা প্রায় নিশ্চিত, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমি যেটাকে বলছিলাম যে আমার সঙ্গে অনেকে হয়তো একমত নাও হতে পারেন। আমার কাছে মনে হয় পাকিস্তান তাদের ব্যাটিং ইনিংসের 11 থেকে 20 নাম্বার ওভারটাতে ম্যাচ হেরে গেছে। ওই যে 10টা ওভারে তারা মাত্র একটা বাউন্ডারি মেরেছে, কোনো উইকেট না হারানো সত্ত্বেও তারা মাত্র 27 রান তুলেছে। মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল সেই 90s ক্রিকেটের টেমপ্লেটে খেলার চেষ্টা করছেন 2025 সালে এসে, এই করে ভাই ম্যাচ জেতা যায় না। আর ভারতের বিপক্ষে অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা একটা অ্যাবসার্ড ধারণা যে এইভাবে করে ভারতের বিপক্ষে ম্যাচ জেতা যাবে। আমার কাছে তাই ভারত যে তাদের বোলিং ইনিংসের ওই 11 থেকে 20 নম্বর ওভারে তাদের যে এফোর্ট, এবং তাদের চেয়ে বেশি এফোর্ট আসলে পাকিস্তানের 2 ব্যাটসম্যান ক্যাপ্টেন রিজওয়ান এবং সৌদ শাকিলের, ওই 10টা ওভারে তারা মাত্র 27 রান যে নিয়েছেন, ওইটাকেই এই ম্যাচের আসলে টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। অবশ্য আবার ওই কথাটাই বলতে হচ্ছে, টার্নিং পয়েন্ট যেইটাকেই করেন না কেন, ভারতের কাছে এখন বাংলাদেশ যা, পাকিস্তান তার চেয়ে বেশি কিছু নয়। ভারত এমনিও জিততো, অমনিও জিতেছে।